আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বার্টোল্ড ব্রেস্টের উপন্যাস ত্রিপেনি নভেল, বাংলায় ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ১১তম পর্ব, সেই সঙ্গে এর দ্বিতীয় খণ্ডের শেষ পর্ব। ধোঁয়া যখন আছে, আগুন তো থাকবেই। প্রাচীন প্রবাদ। ম্যাকিতের বিবেকে কি কড়া নাড়ছেন মেরি সয়ার? মেরি সয়ারের মৃত্যু নিয়ে ম্যাকিতের চিন্তা বা উত্তেজনা ক্রমবর্ধমান। উইলি, পিচামের উকিল, সব দোকানের মালিকদের এক মিটিং ডেকেছিলেন। একটা চতুর্থ শ্রেণীর রেস্তোরাঁর পেছনের ঘরে সবাই জড়ো হয়ে বিভিন্ন বদমাইশি পরিকল্পনা ভাবছিলেন। এই খুনের মামলার সূত্রে দোকানের অবস্থার ব্যাপারটা প্রচারের আলোয় এসে গেছে। মোটাসোটা উকিলবাবু জানালেন, নিপীড়িত খুচরো ব্যবসায়ীদের একটি ইউনিয়ন স্থাপন করা দরকার। তিনি খবর দিলেন, খুনে অভিযুক্ত ম্যাকিথ জেলে রাজার হালে রয়েছে, তার ঘরে গালিচা পাতা। টিবি রোগীর মতো চেহারার এক জুতো প্রস্তুতকারক খুব জোর দিলেন ম্যাকিথ ও মেরি সয়ারের বন্ধুত্বের ওপর। দাবি করলেন, মালিক ও মহিলা কর্মচারীর সম্পর্ক নিয়ে তদন্ত হওয়া দরকার। তার মতে এখানে সবসময় ক্ষমতার অপব্যবহার হয়। কিছুটা আলোকপ্রাপ্ত যারা, তারা অবশ্য এতটা বাড়াবাড়ি চান না। এক বৃদ্ধা মত প্রকাশ করলেন যে আদালতের রায় দান না হওয়া পর্যন্ত ম্যাকিথের সাথে সব রকম আর্থিক লেনদেন স্থগিত রাখা হোক, আর যে ভাড়া অক্টোবরে দেবার কথা তা ম্যাকিথকে দিতে বাধ্য করা হোক। একজন ছাড়া কেউই অবশ্য এনাকে সমর্থন করলেন না, কারণ এরকম কিছু করলে সবাই ভাববে ম্যাকিথের ওপরে সব আস্থা আমরা হারিয়ে ফেলেছি। তর্কে আলোকপ্রাপ্ত দলের প্রতিনিধিদেরই জিত হলো। সিদ্ধান্ত হলো, টাকা পয়সার ব্যাপারটা এখনকার আলোচনার বাইরে রাখা হবে। এখন যা নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই, আর এ ধরনের আলোচনা হলে উপস্থিত সকলের উচ্চ নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়বে। কথা সবাই মেনে নিলেন। সেই বৃদ্ধাও আর আপত্তি জানালেন না। কাজেই টাকা পয়সার কথা লেখা হলো না। গরিব মানুষেরা নিজেদের জ্বলে পুড়ে খাক হয়ে যাবার ব্যাপারটা দার্শনিক সুলভ উঁচু অবস্থান থেকে বিচার করতে ভালোবাসেন। সিদ্ধান্ত হলো, ছোট খুচরো ব্যবসায় নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে, আর খুনে অভিযুক্ত ব্যক্তির সামাজিক প্রতিপত্তির কথা মাথায় না রেখে তার বিরুদ্ধে মামলা চালানো হোক। অতএব সবকিছুর পরেও এই মিটিংয়ের ফলশ্রুতি ম্যাকিথের পক্ষে মঙ্গলজনক হল না। তার বিরুদ্ধে জনমত আগের থেকে আরও জোরদার হয়ে পড়ল। দোকানিদের ছেলেমেয়েদের ছবি কাগজে ছাপা হতে লাগল। একটা ছবিতে দেখা গেল দোকানে বোর্ড দেওয়া রয়েছে, এই দোকান চালান এক সৈন্যের স্ত্রী। পিচাম এবারে একদম মোক্ষম চাল চাললেন। সব দোকানের সামনে তার পোষা ভিখারিদের একজন করে দাঁড়িয়ে গেল। তাদের সবার গলায় নোটিশ ঝোলানো, আর তাতে লেখা, যদি এখানে কেনাকাটা করেন তাহলে সে আমার দোকানের বিক্রি বলে গণ্য হবে। দোকানের মালিকেরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, আর এ ছবিও কাগজে ছাপা হয়ে গেল। এবার মোটা হরফে কাগজের হেডলাইনে ছাপা হলো, তাহলে ম্যাকিথই কি মেরি সয়ারের মৃত্যুর জন্য দায়ী? আর ম্যাকি তো দেখলেন তার অ্যালিবাই ব্যবহার না করে এই মামলা থেকে তার পক্ষে বেরিয়ে আসা অসম্ভব। তবে একটা রাস্তা আছে, তা হলো মেরি সয়ার যে আত্মহত্যা করেছেন এই ধারণাটা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা। ম্যাকিথের চালে কাত হয়ে ১.৫ শতাব্দী ক্রেস্টনের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন অনেক নথি ম্যাকিথের হাতে তুলে দিয়েছেন, কিন্তু এখনও খাতায় কলমে ব্যাংকের কেউ নন, আর এসব কাজ হতে সময় লাগবে। কাজেই যতক্ষণ না ম্যাকিথ ডিরেক্টরের চেয়ারে বসছেন ততক্ষণ সেসব নথি কাজে লাগাতে পারবেন না ম্যাকিথ। তার মানে অ্যালিবাই ব্যবহার না করে যদি ম্যাকিথকে বাঁচতে হয়, তাহলে প্রমাণ করতে হবে আত্মহত্যা করেছেন মেরি সয়ার। আবার এই আত্মহত্যা যদি প্রমাণিত হয়, তাহলে দোকানের মালিকদের দুরবস্থাও প্রমাণিত হয়ে যাবে। ম্যাজিস্ট্রেটের সামনে শুনানির আগের দিন সন্ধেবেলা দুঃসংবাদ দিলেন ব্রাউন। যারা মেরি সয়ারকে তার মৃত্যুর অব্যবহিত আগে একা দেখেছিলেন বলে জানিয়েছিলেন, তারা নিজেরাই হাওয়ায় মিলিয়ে গেছেন। তাদের খুঁজে বার করবার সব রকম চেষ্টা করেছেন ব্রাউন, লাভ হয়নি। কেউ মনে হয় তাদের কানে মন্ত্রণা দিয়ে তাদের সরিয়ে ফেলেছে। হাসতে হাসতে উকিল উইলি ব্রাউনকে বলেছেন, এরা আসলে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এখন ম্যাজিস্ট্রেটের সামনে বলতে হবে বুঝে ভয়ে পালিয়ে গিয়েছে। ম্যাগেট বুঝতেই পারলেন এদের গায়েব হয়ে যাওয়ার পেছনে কার হাত রয়েছে। হয়তো এরা এখন ফিউকুম্বির সাথে একই হোটেলে আছে। ব্রাউনও উদ্দাম হারিয়ে ফেলেছেন মনে হলো। ম্যাকিথ ব্রাউনকে বললেন, কোনো মানে হয় না। যখন একটা কাজ করার সময় আসে তখন আর তোমার আনুগত্যের কী মানে? আমার স্কিলারের কথা মনে পড়ছে।
তার ইচ্ছার কোনো অভাব ছিল না, কিন্তু কিছুই করে উঠতে পারেননি, কারণ কিছু করার সাধ্যই ছিল না তার। শত্রুকে ঘায়েল করতে সে সব সময় প্রস্তুত থাকত, কিন্তু শত্রুকে চিনতেই দেরি করে ফেলত। 4 জন পাহারাদার থাকলেও সে ভয় পেত না। কিন্তু তাতে কি, সে তো কাজের যন্ত্রপাতি সব বাড়িতেই ফেলে চলে এসেছে। তুমিও না ঠিক সেরকম। তোমার যখন আমাদের সেই ফৌজি দিনের কথা মনে পড়ে, তুমি আমার কাছে সাহায্য চাইতে চলে আসো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সবকিছু তুমি মনে রাখো কি না, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ হতে পারি না। ফ্রেডি, বন্ধু আমার, অবশ্যই দেশের প্রতি তোমার দায়িত্ব আছে, কিন্তু কি অবস্থা দেখো। তারাই সরকারি চাকরিতে ঢোকে যারা নিজেরা খোলা বাজারে কিছু করতে পারে না। আমাদের সব জজ সাহেবকে দেখো, সদিচ্ছার কোনো অভাব নেই, তবে বুদ্ধির কিছুটা অভাব আছে বই কি। যত হার হাবাতে আর কমিউনিস্টদের পেছনে দেখো, যত পারে আইনের ধারা লাগিয়ে দেবে, কিন্তু তাদের মুখও বন্ধ করতে পারবে না। ওই দল থেকে ভাগাতেও পারবে না বা গলায় দড়ির ফাঁস পরিয়ে ঝুলিয়ে দিতেও পারবে না। এরা কিন্তু বোঝে যে অমুক বা অমুক প্রতিবাদী তাদের নিজেদের সাথে একই গোত্রের, তাই বড্ড মায়া। এদিকে আইন ঠিকমতো প্রয়োগ করতে পারে না, তাই এদেরকে শোধরাতেও পারে না। আর এদের অকর্মণ্যতার জন্য আমাদের আইনি ব্যবস্থাকে সবাই বেকার ভাবে। আইনি ব্যবস্থা কিন্তু এমনিতে চমৎকার, শুধু বুদ্ধি করে ব্যবহার করা দরকার। এমনভাবে ব্যবহার করা দরকার যাতে কারো কোনো ক্ষতি না হয়। মানে আমাদের মতো মানুষ যারা এই ব্যবস্থা নষ্ট হতে দিতে চায় না, তারা তো শুধু ব্যবস্থাটা ব্যবহার করতে পারলেই খুশি। না হে ফ্রেডি, আমাকে তুমি বড্ড ভালোবাসো আমি জানি, কিন্তু তুমি যথেষ্ট চালাক নও। অনেক রাত অবধি কথা হলো দুজনের, বেশিরভাগই পুরনো দিনের স্মৃতি রোমন্থন। যাবার ঠিক আগে ব্রাউন জানালেন ম্যাকিথের বন্ধু ও কর্মচারী ফ্যানি ক্রাইসলারও ম্যাকিথের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। কথাটা আগে বলার সাহস পাচ্ছিলেন না ব্রাউন। প্রাথমিক তদন্তের সময় ফ্যানি তার দোকানে বসে মেরি আর ম্যাকিথের কথা হয়েছিল স্বীকার করেছেন। শুনানি হলো বেশ সুন্দর একটা ঘরে। হাওয়া খেল। চুনকাম করা সব দেয়াল, পর্দাও সাদা, ম্যাজিস্ট্রেট পাতলা চেহারার, নীল চোখ, ঘরের সাথে বেশ মানানসই চেহারা। মেডিকেল অফিসার আর পুলিশ বক্তব্য রাখলেন, বেশি সময় লাগল না। এরপরে শুনানি দ্রুত ম্যাকিথকে ঘিরে শুরু হয়ে গেল। সবারই সন্দেহ সেই দোকানদার মেরি সয়ারকে খুন করেছে। ওয়েলি লড়ছেন মৃত মহিলার সন্তানদের হয়ে, বলা বাহুল্য পৃষ্ঠপোষকতায় পিচাম। ম্যাকিথের পক্ষ নিয়ে লড়ছেন 2 জন, রিগার আর উইথ। আদালতে জানানো হলো পেশাগতভাবে ম্যাকিথ হলেন হোলসেল মার্চেন্ট। আগে কখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ম্যাকিথ একটা ছোট ভুল করে ফেললেন। তার ধারণা তার এর আগে কোনোদিন শাস্তি পেতে হয়নি। তিনি বললেন, না, কখনো নয়। ওয়েলি সুযোগ হাতছাড়া করলেন না। কেন, 3 বছর আগে কি আপনাকে দোষী সাব্যস্ত করে 1 পাউন্ড জরিমানা করা হয়নি? আমার মনে পড়ছে না, উত্তর দিলেন ম্যাকিথ। অবাক হয়েছেন, এই ধাক্কার জন্য প্রস্তুত ছিলেন না। হো হো, আপনার মনে পড়ছে না? আপনার মনে পড়ছে না যে লাইসেন্স সংক্রান্ত আইন ভেঙেছিলেন? আপনি আইন ভেঙেছিলেন, কিন্তু আপনার তা মনে পড়ছে না? তাহলে আমি আপনাকে বলি, আপনার পূর্বে সাজা পাওয়ার ইতিহাস আছে। রিগার ব্যঙ্গাত্মক হাসি হাসলেন। লাইসেন্স সংক্রান্ত আইন ভাঙার জন্য সাজা? ওরে বাবা! যাই হোক, মিস্টার ম্যাকিথ, এর থেকে বেশি সাজা আপনাকে কখনো পেতে হবে না। ওয়েলি আবার উঠলেন। কথাটা অপরাধের গুরুত্ব নিয়ে নয়, কথাটা হলো অভিযুক্ত বেমালুম চেপে যাবার চেষ্টা করেছেন যে তিনি অপরাধী সাব্যস্ত হয়েছিলেন এবং শাস্তি পেয়েছিলেন। ঘটনাটা তুচ্ছ বলেই গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয় সামান্য বদনামও যাতে হতে পারে, এরকম কোনো কিছুকে লুকিয়ে ফেলাই মিস্টার ম্যাকিথের স্বভাব। মামলা যত গড়াবে, এরকম অনেক কিছু আপনারা জানতে পারবেন। রিগার লাফিয়ে উঠে প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু তাকে জামার আস্তিন ধরে টেনে বসালেন উইথ। উইথ মোটাসোটা মানুষ, মামলা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাই নিয়ে তার নিজস্ব মতামত আছে, কিন্তু মুশকিল হলো রিগারের সাথে তিনি কিছুতেই একমত হতে পারছেন না। উইথ চান আত্মহত্যা প্লিট করতে, রিগারের পছন্দ খুন। এক বা অনেক অজ্ঞাত ব্যক্তি খুনের জন্য দায়ী, কিন্তু যে কোনো মূল্যে ম্যাকিতের অকাট্য অ্যালিবাই ব্যবহার করা চলবে না। ওয়েলিকে মনে হয় সেভাবেই বলা হয়েছিল। একদম গোড়া থেকেই তিনি অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। যে 2 জন লোক ডকেতে মেরি সয়ারকে একা দেখেছিলেন, তারা গায়েব হয়ে গেছেন, কিন্তু যে ভিখারিরা মেরি সয়ারকে ম্যাকিথের সাথে যেতে দেখেছেন, তারা উপস্থিত আছেন। তাদের একজন, এক বৃদ্ধ, নাম স্টোন, বললেন, মেয়েটার সাথে যে লোকটা ছিল তাকে আমার স্পষ্ট মনে আছে। ওই যে ওখানে বসে রয়েছে। আমরা লোকজনকে খুব ভালো করে দেখি। এ হলো সেরকম লোক যারা 3 বার পকেট উল্টে তবে 1 পেনি বার করে।
তাও বার করে কারণ সাথে মেয়ে ছেলে রয়েছে বলে। 1 পেনি বার করতে এত সময় নিচ্ছিল লোকটা যে আমি আর থাকতে না পেরে বললাম, বাবু আগে বাড়ি যান, সবকিছু খুঁজে দেখুন, হয়তো একটা আতলা দেখবেন সোফার পেছনে ঢুকে বসে আছে। মনে আছে? একদম যেন কালকের ঘটনা। ওর পকেটে শুধু বড় টাকা ছিল, তারপরে অনেক খুঁজে একটা পেনি পেল। এ কথা শুনে কোর্টে উপস্থিত সবাই হাসলেন। রিগার তার ব্রিফকেস থেকে খবরের কাগজের একটা পাতা বার করে জুরিদের দিলেন। এতে একটা ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে দোকানের জানলার বাইরে একটা বোর্ড, আর তাতে লেখা সেনাদের আত্মীয়দের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। উত্তেজিতভাবে রিগার বললেন, এই ছবিটা ছেপেছে আমাদের প্রতিপক্ষ। আমার প্রশ্ন, যে লোকের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই সে কি এরকম ব্যবহার করতে পারে? ওয়েলি শুধু বললেন, ম্যাকিতের সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি কিছু আলোকপাত করতে চান। ভিখারি স্টোনের কথায় প্রমাণিত হয়ে গেছে যে তিনি ম্যাকিতকে চিনতে ভুল করেননি। লাখপতি হিসেবে ম্যাকিতের আইনগত অধিকার আছে কোনো ভিখারিকে প্যান্টে লাগাবার বোতাম দেবার। কিন্তু প্রশ্নটা হলো, সে বোতাম ম্যাকিত পান কোথা থেকে? তার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে এই প্রথম আক্রমণের মুখে পড়লেন ম্যাকিত। দিশেহারা বোধ করতে লাগলেন। কড়াভাবে উত্তর দিলেন, বোতাম তৈরি হয় কারখানায়। কোয়েলির প্রশ্ন আসলে ছিল প্রস্তুতকারক ম্যাকিতের থেকে ঠিকমতো দাম পান কিনা। এবার রিগার উঠে প্রশ্ন করল, আদালত কি কমিউনিস্ট প্রচার বরদাস্ত করবে? ম্যাজিস্ট্রেট সাহেব দুপক্ষকে শান্ত করলেন। সাক্ষী অপরাধের দিন সন্ধেবেলা মেরি সয়ারের সাথে যে ব্যক্তি ছিলেন তাকে শনাক্ত করতে পেরেছেন। ও বলেছেন তিনি ম্যাকিত। রিগার কথা দিলেন তিনি সাক্ষীর কাছে আবার ফিরে আসবেন, কিন্তু আপাতত তার বক্তব্য সাক্ষীর বক্তব্যের সাথে 2 ডক শ্রমিক যা বলেছেন তা মিলছে না। তারা পরিষ্কার বলেছেন যে মহিলা একা ছিলেন। কোন মহিলা? প্রশ্ন করলেন ওয়েলি। পুলিশ ইন্সপেক্টর স্বীকার করলেন মৃতা মহিলার ছবি ওই ডক শ্রমিকদের দেখানো হয়নি। ওয়েলি বিজয় গর্বে হাত তুললেন। এ তো একেবারে মাথায় করে রাখার মতো সাক্ষী, বলে উঠলেন ওয়েলি। কোনো না কোনো মহিলাকে দেখেছে একা ডক দিয়ে হেঁটে চলেছে, যেন একজনের বেশি মহিলা সেদিন ওখানে থাকতেই পারে না। ওয়েলির ইশারায় সাক্ষীদের ঘর থেকে বেরিয়ে এলেন এক মহিলা। ভদ্রমহিলা বলা যায় না তাকে। তিনি জানালেন তিনি একজন যৌনকর্মী, আর ডক অঞ্চলেই তিনি ব্যবসা করেন। সেই বিশেষ শনিবারে তিনি ওখানে হেঁটে বেরিয়েছেন। কোনো খদ্দের পাননি। জায়গাটাতে এমনিতেই গরিব গুর্ব মানুষদের বাস। তাও তিনি ওখানেই কারবার করেন, কারণ জায়গাটা অন্ধকার থাকে আর ওনার নিজের মুখে অনেক ব্রণ গোছের দাগ আছে। রিগার প্রশ্ন করলেন, জায়গাটা কি মহিলাদের পক্ষে সুরক্ষিত? সেখানে তো অনেক গুন্ডা বদমাশ যায় বলে শোনা যায়। আমাদের আবার সুরক্ষা? ওয়েলি বললেন, ওখানে মেয়েরা কারি কারি টাকা নিয়ে হাঁটাচলা করে না? রিগার বলার চেষ্টা করলেন, ওখানে অনেক খুন হয়েছে। সে ভয় আমাদের কোথায় নেই, হেলায় জবাব দিলেন মহিলা। রিগার জানতে চাইলেন বর্তমানে যৌনকর্মীদের একে অপরের সাথে প্রতিযোগিতার কি অবস্থা। খদ্দের ধরার ব্যাপারে কি নিজেদের মধ্যে ভয়ঙ্কর খাওয়া খেয়ে চলে না? আর সে লোক যতই শয়তান প্রকৃতির হোক না কেন, মেয়েরা কি তাকে শুধু খদ্দের হিসেবেই দেখে? আমাদের এলাকা ভাগ করা আছে, জানালো মেয়েটি। আর তোমাদের তো দাদাও আছে পাহারা দেবার জন্য। আমার নেই। কেন নেই? আমি তো বড্ড কম আয় করি। ছাড়ো ছাড়ো, আমাদের কাছে মিছে কথা বলো না। গাধাও দুধ দেয়, আর দাদারা প্রয়োজনে শুধু খদ্দেরকে পেটায় না, অন্য মেয়ে তোমার এলাকায় ঢুকে পড়লে তাকেও শিক্ষা দেয় কি, তাই তো? হয়তো, সাক্ষী মেয়েটির নিস্পৃহ উত্তর। আমার ধারণা এই মেয়েটি যেরকম বলল সেরকম কোনো ব্যাপারে মেরি সয়ার মারা পড়েছেন। বেশ জাঁকের সঙ্গে বললেন রিগার। রিগারের পিঠে আলতো টোকা মারলেন। আরে, আমরা তো জানি খুনটা কিভাবে হয়েছে। মুখের সামনে কাগজের আড়াল করে বললেন উইদ। ওসব বলতে যেও না। সাক্ষীকে ফিরে যেতে বলা হলো। সবাইকে মানতে হলো এমন হতেই পারে সেই 2 জন ডককর্মী একেই দেখেছেন একা হেঁটে যেতে। কাজী ভিখারিরা যেমন বলেছে তেমনটা হয়ে থাকতেই পারে। হয়তো মেরি সয়ারের সাথে ম্যাকিত ছিলেন। যখন ফিউকুম্বিকে সাক্ষী দিতে ডাকলেন ওয়েলি, তখন সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য দেখা গেল। তাকে শেষ দেখা গেছে ঘটনার দিনের পরের দিন সকালে। তারপর থেকে তাকে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমেই রিগার জানতে চাইলেন এতদিন সে কোথায় ছিল। ফিউকুম্বির হয়ে উত্তর দিলেন ওয়েলি, ওকে বিশেষ সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছিল। আমরা চাইনি মেরি সয়ারের যা হয়েছে ফিউকুম্বিরের সেই দশা হোক। ফিউকুম্বি শান্ত গলায় মেরির সাথে তার আলাপ পরিচয়ের কথা জানালো আদালতকে। ম্যাকিদের সাথে মেরির দেখা হওয়ার কথা ছিল। ম্যাকিটি দেখা করতে বলেছিলেন। যখন ফিউকুম্বি মেরিকে রেখে চলে যান তখন মেরি ম্যাকিতের জন্যই অপেক্ষা করছিলেন। মনে হয় মেরি চাইছিলেন ম্যাকিত তাকে আর্থিকভাবে সাহায্য করুন। হয়তো সেদিন মেরি ম্যাকিতকে হুমকিও দিতেন, কারণ ম্যাকিদের ব্যাপারে মেরি কোনো গোপন তথ্য জানতেন। রিগার উঠে দাঁড়ালেন।
শ্রীমতী সয়ার কি অভিযুক্তকে কোনো কারণে ভয় পাচ্ছিলেন? ঠিক কী বলতে চাইছেন? মানে ম্যাকিত কিছু করে বসতে পারেন, যেমন ধরুন ওনাকে জলে ঠেলে ফেলে দিতে পারেন, এরকম কোনো ভয় ছিল ওনার? মনে হয় না। তাহলে মেরি ওখানে দেখা করতে রাজি হতেন না। ঠিক বলেছ ফিউকুম্বি, সেরকম কোনো ভয় থাকলে ওনার মনে উনি তখনই আসতেন না। তার মানে ওনার ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। না। এবার উঠলেন মোটা উইড। তার গলার স্বরের সাথে ইঁদুরের ডাকের মিল পাওয়া যায়। তিনি প্রশ্ন করলেন, তাহলে মিসেস সয়ারের ম্যাকিতকে ভয় পাবার কোনো কারণ ছিল না? মানে ম্যাকিত তার বিরুদ্ধে টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যবস্থা নিতে পারেন, এরকম ভয়ও ছিল না তার? প্রাক্তন সেনা একটু আমতা আমতা করল, তারপর বলল, মেরি ভাবছিলেন ম্যাকিত হয়তো ব্যবসার ব্যাপারে তাকে সহায়তা করবেন না, সে অর্থে ভীত ছিলেন বলা চলে। ঠিক বলেছ, সোল্লাসে বললেন উইড এবং বসলেন। ওয়েলি শুনছিলেন, তার মুখে মৃদু হাসি। এবার তিনি বললেন, একটা তৃতীয় সম্ভাবনাও কিন্তু আছে। মহিলার টাকার দরকারটা তার ভয়ের থেকে অনেক বেশি ছিল। এমনও তো হতে পারে তাই তিনি ঝুঁকি নিয়েছিলেন, একেবারে জীবনের ঝুঁকি। একটু আগেই আমরা সবাই শুনেছি রাস্তার ভয়ঙ্কর সব বিপদের ব্যাপারে। এইসব রাস্তার মেয়েরা কিরকম উদাসীন। আমি এখানে দুটি শিশুর হয়ে কথা বলতে এসেছি যারা নিঃস্ব, রিক্ত, বলতে গেলে যাদের মাথার উপরে ছাদটুকুও নেই। ফিউকুম্বির বয়ান থেকে পরিষ্কার তাদের মায়ের আচরণে কোনো ভয় পরিলক্ষিত হয়নি, কারণ তিনি তার সন্তানদের বাঁচানোর জন্য লড়ছিলেন। এরপরে অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ম্যাকিট স্বীকার করলেন মেরি সয়ারকে দেখা করতে বলে চিরকুটটা তারই লেখা। তিনি জানালেন মেরি সয়ারের হাতের লেখা তিনি চিনতেন না। যদি তা না হতো তাহলে চাকুর ব্যাপারে চিঠিটা যে মেরিরই লেখা সেটা তিনি আগেই বুঝে যেতেন। সে চিঠি অনেক আগেই তার হাতে এসে গিয়েছিল। মধ্যাহ্নের বিরতি ঘোষিত হল। পলি তার স্বামীর কাছে এলো। ম্যাকিট একটা ঘরে বসে রয়েছেন, তার সাথে রয়েছেন শুধু দুই উকিল বাবু। তারা এক কোণে দাঁড়িয়ে মামলাটা কিভাবে লড়া উচিত তাই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। পলি ও ম্যাকিট স্যান্ডউইচ খেলেন। যেভাবে মামলা এগোচ্ছে তাতে খুবই বিচলিত ম্যাকিট। অন্যান্য প্রশ্নের সাথে তিনি পলিকে জিজ্ঞেস করলেন, ওই বোকা বোকা প্রশ্নটা উকিল ওয়েলি কেন করলেন? মালের প্রস্তুতকারক পুরো দাম পেয়েছে না পায়নি? এটা স্রেফ অসভ্যতা, বললেন ম্যাকিট। ও বোঝাতে চাইছে সব মাল চোরাই মাল। আমি যদি গণেশ উল্টে যাওয়া দোকান থেকে মাল কিনে থাকি তাহলেও তো ব্যাপারটা মোটামুটি একই দাঁড়ালো নাকি? যেন আমি চুরি করলাম, কারণ সেক্ষেত্রে মালের পুরো দাম তো আমি দেব না। আর যদি আমি এইসব দোকানের পুরো পয়সা দিয়েও দেই তাতেই বা কি হলো? তারা তো আর মাল বানায়নি, মানে প্রস্তুতকারক, মানে যে হাতে করে বোতামটা বানিয়েছে তাকে পয়সা দেয়া হয়ে থাকলেও আসলে তার থেকে চুরিই করা হয়েছে। কখনোই পুরো দাম সে পায়নি। তাই যদি পাবে তাহলে মুনাফা আসবে কোথা থেকে? আমার মনে হয় কি জানো, এই চুরি করা আর কিনে আনার মধ্যে প্রভেদ করা যায় না। আর ওই ওয়েলি বাটা দেখো, আদালতকে আমার বিরুদ্ধে তাতাচ্ছে। পলি মানল ম্যাকিতের কথা। শেষ কয়েক সপ্তাহে তাকে দেখতে আরো সুন্দর হয়েছে। পুরো গরমকালটা সে নিয়মিত সাঁতারে গিয়েছে, রোদ পুইয়েছে। অবশ্য ওর এখন যা শারীরিক অবস্থা তাতে একেবারে খোলা জায়গায় শোয়া চলে না, সেটাও করেওনি। তার হাতগুলো হালকা বাদামি হয়ে গেছে, কিন্তু কোণের ওপর থেকে বেশ সাদা। সব মিলে ওকে খুবই সুন্দর লাগছিল, আর সে ব্যাপারে পলি যথেষ্ট সচেতন। আবার যখন শুনানি শুরু হলো, ওয়েলি ফ্যানি ক্রাইসলারকে সাক্ষীর কাঠগড়ায় ডাকলেন। ফ্যানি বেশ ঘাবড়ে আছেন, চোখের তলাতেও কালি। অ্যান্টিকের দোকানটা চলে যাওয়া উনি এখনও মেনে নিতে পারেননি। ফ্যানি শুধু জানালেন যে মহিলা খুন হয়েছেন। তিনি ম্যাকিতের কাছে পুরনো বন্ধুত্বের খাতিরে দাবি করেছিলেন যে ম্যাকিত তাকে টাকা ধার দেয়। বেশ, কিন্তু একই সময়ে তিনি জানিয়েছিলেন বা বলা ভালো হুমকি দিয়েছিলেন যে তিনি অভিযুক্ত সম্পর্কে অনেক কিছু জানেন। সেটা হয়তো মেরি নিজের বিয়ের কথা বলেছিলেন, মানে যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল আর কি। ফ্যানি চটজলদি উত্তর, সে ব্যাপারে মিস্টার ম্যাকিতের কিছু ভূমিকা ছিল, আর হয়তো সেসব কথা ভাবতে চাইতেন না ম্যাকিত। আচমকা ওয়েলি প্রশ্ন করলেন, চাকু সম্বন্ধে আপনি কি জানেন? ফ্যাকাশে হয়ে গেলেন ফ্যানি। কিছু না, এই খবরের কাগজে যা পড়েছি সেই সব, ব্যাস। কিন্তু মেরি স্যার অভিযুক্তকে হুমকি দিয়েছিলেন সব ফাঁস করে দেবেন, আর একই সময়ে চাকুর নাম উল্লেখ করেছিলেন। এর মধ্যে ফ্যানি নিজেকে সামলে নিয়েছেন। তিনি বললেন, আমি ঠিক মনে করতে পারছি না। মহিলা অনেক আজে বাজে বকছিলেন, খুবই উত্তেজিত ছিলেন। তার ধারণা ছিল ওনার সাথে ঠিক ব্যবহার করা হয়নি। আমি নিশ্চিত ওনার ব্যবহারে ম্যাকিত রুষ্ট হয়েছিলেন, কারণ মহিলা ম্যাকিতের সাথে তার পুরনো শেষ হয়ে যাওয়া সম্পর্কের কথা বলে সুবিধা নিতে চাইছিলেন। উইথ হঠাৎ জানতে চাইলেন মেরির আর্থিক অবস্থা কেমন যাচ্ছিল। ভালো যাচ্ছিল না, তবে অন্য সব দোকানদারদের থেকে খারাপ নয়।
ব্যবসায় এখন মন্দা চলছে। আপনি কি অভিযুক্তের কাছে চাকরি করেন? ওয়েলির প্রশ্নবাণ বেশ তীক্ষ্ণ। হ্যাঁ। তাহলে তো বিবাদী পক্ষের উচিত মিস্টার ম্যাকিতের ব্যবসায়িক সাফল্য প্রমাণ করার জন্য অন্য সাক্ষী পেশ করা, যে সাক্ষী অভিযুক্তের কাছে চাকরি করে না, বেশ ব্যঙ্গাত্মকভাবে বললেন ওয়েলি। উইথ এই কথায় রেগে গেলেন। আমার লার্নার ফ্রেন্ড মনে করেন ইংল্যান্ডের সব মানুষই নগদ নিয়ে কথা বলেন, সত্যি বলার জন্য কেউই কথা বলেন না। বলতেই হচ্ছে এরকম মনোভাব অত্যন্ত দুঃখজনক। তা কি নিয়ে আপনি দুঃখ পাচ্ছেন মিস্টার রিগার? ওয়েলির গলাতে বেশ আত্মতৃপ্তি। ম্যাজিস্ট্রেট অবশ্য এ প্রশ্নকে আর গুরুত্ব দিলেন না। ওয়েলি এবার সাক্ষ্যদান বলতে ডাকলেন দর্পণ পত্রিকার সম্পাদককে। যখন সম্পাদক মশাই আদালতকে জানালেন যে পরলোকগতা মহিলা বলেছিলেন ম্যাকিতি আসলে সেই চাকু, রিগার বুঝলেন এটাই সুযোগ ও সদ্ব্যবহার করতে নেমে পড়লেন। যারা বুদ্ধিমান, বেশ জোশের সাথে শুরু করলেন রিগার, মানে যারা এই সংবাদপত্রটত্র পড়েন না, তারা এই শেষ বক্তব্য থেকেই বুঝে যাবেন কি দুর্বল ভিতের ওপরে প্রসিকিউশন তাদের মামলা সাজিয়েছেন। তাহলে মিস্টার ম্যাকিতি হলেন সেই চাকু। আমাদের বড় বড় বণিকেরা কালো কাগজে ঢাকা লণ্ঠন নিয়ে রাতে বেরোন চুপিসারে আর ঘুরে ঘুরে সিন্দুক ভাঙেন। বন্ধুগণ, আমরা জানি ঈর্ষা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কিন্তু সবকিছুর তো একটা সীমা থাকা দরকার। প্রসিকিউশন এই ধারণার ওপর এই পুরো মামলা লড়ছেন যে এই ব্যবসায়ী আসলে ব্যবসায়ী নন, তিনি একজন দুষ্কৃতকারী, একজন খুনি। এরকম একটা ধারণা খাড়া না করতে পারলে প্রসিকিউশন তো মুখ থুবড়ে পড়বে। যদি উনি খুনি না হন এবং দোকানের ব্যবসার মালিক হন, তাহলে সেই মহিলা কি গোপন তথ্য ফাঁস করলেন তা নিয়ে ওনার চিন্তার কোনো কারণ নেই। সেই মহিলা এখন মৃত, তাই তার স্বভাব চরিত্র কেমন ছিল তা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে আমার রুচিতে বাঁধছে। তবে পুরো ব্যাপারটা হাস্যকর। বিজয়ের মতো বক্তব্য শেষ করে নিজের আসনে এসে বসলেন রিগার। ওয়েলি উঠলেন। তিনি প্রশ্ন করবেন অভিযুক্তকে। মিস্টার ম্যাকিত, মৃতা মহিলা আপনাকে যেসব হুমকি দিয়েছিলেন সে ব্যাপারে আপনার কি বক্তব্য? ম্যাকিত আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। মনে হলো তিনি বেশ বিব্রত বোধ করছেন। স্বীকার করছি, এ ব্যাপারে এখানে কথা বলা আমার পক্ষে বেশ কঠিন। আমি শুধু যা ঘটেছে বলতে পারি। এটা অবশ্যই বলবো যে আমি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। আপনারা নিজেদের সম্বন্ধে হয়তো বলে থাকেন যে আপনারা সবসময় মহিলাদের সাথে সঠিক আচরণ করেছেন, দায়িত্ব অবহেলা করেননি বা নিজেদের অজান্তেও তাদের কোনো দুঃখ কষ্টের কারণ হননি। আমি নিজের সম্বন্ধে তা বলবো না। এই মহিলা, যার নাম মেরি সয়ার এবং যাকে কোনো দুষ্কৃতী খুন করেছে কিংবা যেমন আমার কৌশলী মিস্টার উইথ বলেছেন তিনি আত্মঘাতী হয়েছেন, তার সাথে আমার কোনো তথাকথিত সম্পর্ক ছিল না। কিন্তু যদি বক্তব্যের খাতিরে ধরা যায় কোনো সম্পর্ক ছিল, তাহলে কেমন ছিল সেই সম্পর্ক? মেরি আমার কাছে কাজ করতেন এবং একবার কি দুবার তার সাথে আমার দেখা হয়েছে। আর তখন হয়তো আমার কথায় আমার অজান্তেই তার মনে কোনো আশার সঞ্চার হয়েছে। এমন কে আছেন যিনি নিজের অজান্তে কোনো পাপ কাজ করেননি? আমার মতো আপনারাও জানেন নিয়োগকর্তার পক্ষে কোনো মহিলা কর্মচারীর থেকে সঠিক দূরত্ব রক্ষা করা কত কঠিন কাজ। তার জন্য এই মেয়েদের দোষ দেয়া যায় না। এরা গরিব, দুটো পয়সার জন্য পরিশ্রম করছে। জীবনে স্বাদ আহ্লাদ বলতে কিছুই নেই। কাজেই তাদের মালিক, যিনি সমাজের উঁচু তলার মানুষ, তাকে দেখে এরা যদি মোহিত হয়ে যায়, এদের দোষ দেওয়া যায় কি? আর এইখান থেকে কিছু গোপন আশা অথবা তিক্ত হতাশা দুই মাত্র এক পা দূরে। আপনাদের অনুমতি নিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। সন্ধ্যার সব কাগজে প্রায় পুরো বক্তব্যই তুলে দেওয়া হলো, আলাদাভাবে বাক্সের মধ্যে। দোকানের মালিকের এই মানবিক দৃষ্টিভঙ্গি মানুষের অনুমোদন পেল। শুধু একটি প্রলেতারীয় কাগজ দোকানের নেপোলিয়নের ওপর কাদা ছুড়ল। তবে তাদের কথাকে গুরুত্ব দেবার খুব একটা প্রয়োজন নেই, কারণ এমনিতে লোকে যা বলছে তার বিরুদ্ধে গিয়ে এই কাগজ লিখেছে অভিযুক্তের বলার মতো কোনো গুণই নেই। তাছাড়া বেশিরভাগ কাগজ জুড়ে তারা সমাজ পরিবর্তনের কথা লিখেছে। মিস্টার ম্যাকিতের বক্তব্য কিন্তু এই শুনানিতেই শেষ হয়নি। ওয়েলি প্রশ্ন করলেন, মিসেস ক্রাইসলার সাক্ষ্যদান করেছেন যে এই সম্পর্ক আপনি এতটাই গুরুত্ব দিয়েছিলেন, আপনি মেরি সয়ারকে অর্থ সাহায্য করেছিলেন? প্রশ্নটা করেই বেশ আত্মশ্লাঘার সাথে ম্যাজিস্ট্রেটের দিকে একবার তাকিয়ে নিলেন ওয়েলি। ম্যাজিস্ট্রেট ছোটখাটো শুকনো চেহারার লোক। তিনি সচেষ্ট উপস্থিত সকলের মনে এই ধারণার সঞ্চার করতে যে সওয়াল জবাবে তিনি একেবারেই প্রভাবিত হচ্ছেন না। ম্যাকিত প্রশ্নের উত্তর দিতে দেরি করলেন না। আমি বলতেই পারতাম কোন কোন পরিস্থিতিতে সাহায্য প্রার্থীর দুরবস্থা দেখে একজন লোক সাহায্য করতে পারে। এটা হতে পারে কোনো হুমকি ছাড়াই, হুমকির মুখে পড়েও হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমি তা বলছি না। আমি শুধু বলছি যে আমি চেষ্টা করেছিলাম যাতে মহিলা দর্পণের দপ্তরে না যান। বোঝাই যাচ্ছে আমি সফল হইনি।
ব্যবসায়ী হিসেবে আমার উপরে কোনো সন্দেহের ছায়া যাতে না পড়ে সেটা দেখা তো আমার কর্তব্য। আমি মহিলার সাথে দেখা করতে ডকের রেস্তোরাঁয় যাইনি, যেটার নাম ওয়াটারম্যানস আর্ম। তার উপর নজর রাখতে কোনো লোকও লাগাইনি। এর থেকেই তো বোঝা যায় আমিও ওনার এইসব ভয় দেখানোতে কতটা ভয় পেয়েছি। কিন্তু আপনি মেরি সয়ারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম, দয়া পরবশ হয়ে। আমি যেতাম কারণ ওর জন্য আমার মনে করুণা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ব্যবসা সংক্রান্ত একটি আলোচনায় আটকে যাওয়ায় আর যাওয়া হয়নি। যদি মনে করতাম ব্যাপারটা খুবই জরুরি, তাহলে এসব সত্ত্বেও যেতাম। কোনো আলোচনা আমাকে আটকে রাখতে পারত না। নড়ে চড়ে উঠলেন ওয়েলি। তাই এই ব্যবসায়িক আলোচনাটা ঠিক কী ধরনের ছিল? আপনি যখন কোনো আলোচনায় ছিলেন তখন তো আপনার হাতে অ্যালিবাই আছে। নিজের উকিলদের দিকে তাকালেন ম্যাকিথ। আমি তা নিয়ে কোনো কথা বলবো না। সেসব কথার কোনো দরকার নেই। দরকার হতে পারে, শুকনো গলায় বললেন ম্যাজিস্ট্রেট। রিগার আর উইথ এ কথায় মাথা নাড়লেন। তারপর সাক্ষ্যদান করতে ডাকলেন ওয়াটারম্যানস আরম রেস্তোরাঁর মালিককে। তিনি পরিষ্কার জানালেন মেরি বসে অপেক্ষা করেছিলেন, ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছিলেন। তারপরে একসময় বেরিয়ে গেলেন, টুপিটাও মাথায় দেননি, হাতে ধরেছিলেন। ওনার খোঁজে কেউ আসেনি, তখনও না, পরেও না। ওয়েলি প্রশ্ন করলেন, রাস্তা থেকে কি বারের ভেতরটা দেখা যায়? উত্তর হলো হ্যাঁ। তারপরে প্রশ্ন করলেন, সেই পামশালা থেকে বেরিয়ে যে রাস্তা সোজা ডকে গিয়েছে সেটা ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা? সেই সোজা রাস্তা দিয়ে বেরোলে তো পানশালায় আসছে এমন কারো সাথে মেরির দেখা হতোই। উত্তর হলো না। ওয়েলি তার সিদ্ধান্ত জানালেন। তিনি মনে করেন অভিযুক্ত ব্যক্তির সাথে ওই পানশালার বাইরে অথবা বাড়ি ফেরার পথে মেরির দেখা হয়ে থাকতে পারে। এই সময়ে মস্ত কাচের ডোমের মধ্যে রাখা বাতিগুলো জ্বালিয়ে দেয়া হলো। হেমন্ত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে নামছে। বাতি জ্বালানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন ওয়েলি। তারপরে বললেন, এর আগে বেশ মজা করে এ প্রশ্নটা রাখা হয়েছে, কিভাবে এক দরিদ্র দোকানদার মহান ম্যাকিথ সাহেবকে হুমকি দিতে পারেন। আমি এবার একজন সাক্ষীকে ডাকব, যিনি হয়তো এ ব্যাপারে কিঞ্চিত আলোকপাত করতে পারবেন। পরিপাটি পোশাক পরিহিত একটি লোক এলেন। এনার হাত দুটো অনেকটা ঘড়ির পেন্ডুলামের মতো দোলে। এনার পেশা জুতো তৈরি করা। থাকেন মেরি সয়ারের বাড়ির উল্টো দিকের এক বাড়িতে। তিনি জানালেন, মৃতা মহিলা একবার তাকে বলেছিলেন যে তিনি জানেন তার দোকানে যেসব মাল বিক্রি হয় তার প্রকৃত উৎসটা কোথায়। আর কথাটা মেরি এমনভাবে বলেছিলেন যাতে পরিষ্কার হয়ে যায় এই উৎস খুবই রহস্যাবৃত ব্যাপার। অনুসন্ধান করলে অনেক বিস্ময়কর তথ্য সামনে এসে যাবে। মাকিত উঠে দাঁড়ালেন। তিনি এখনই এ কথার উত্তর দিতে চান, কিন্তু তার জামার আস্তিন টেনে ধরে তার কানে ফিসফিস করে কিছু বললেন রিগার। ম্যাকিত বসে পড়লেন। একটা অল্প সময়ের বিরতির জন্য আবেদন জানালেন রিগার। এখন তার ক্লান্ত মক্কেলকে অ্যালিবাই ব্যবহার করার জন্য বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে। ম্যাজিস্ট্রেট বিরতি নেবার ব্যাপারে মত দিলেন, কিন্তু বাইরে বেরিয়ে ম্যাকিথ জোরের সাথে তার উকিলদের জানালেন তিনি মনে করেন না তার অ্যালিবাই ব্যবহার করার মতো কোনো পরিস্থিতি হয়েছে। দুজনেই ওনাকে বোঝালেন ম্যাকিথ ক্রমশ আরও বেশি করে সন্দেহের জালে জড়িয়ে পড়েছেন, আর তাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা কিছু অসম্ভব নয়। উইদ অবশ্য এখনও চান আদালতকে বোঝাতে কেউ খুন করেনি, আসলে মেরি আত্মহত্যা করেছেন। রিগারের আর উইদের সাথে তর্ক করার সামর্থ্য নেই। 15 মিনিট বিরতির পর আবার শুনানি শুরু হলো। ম্যাকিথের উকিলেরা আদালতকে জানালেন দুর্ভাগ্যক্রমে তাদের মক্কেলের পক্ষে মেরি সয়ারের মৃত্যুর সময় তিনি কোথায় ছিলেন জানানো সম্ভব নয়। এই নীরবতার কারণ একেবারেই ব্যবসায়ী। ম্যাজিস্ট্রেট এই যুক্তি শুনলেন ক্রুব্ধ নীরবতার সাথে। এইবার উইদ বলতে শুরু করলেন যে তিনি নিশ্চিত মেরি সয়ার আত্মহত্যা করেছেন। তিনি সে কথা এবার আদালতে প্রমাণ করবেন। উইদ তার সাক্ষীদের ডেকে জেরা করতে শুরু করলেন। এরা সবাই বিভিন্ন দোকানের মালিক। সবাই এক বাক্যে বললেন যা তারা খুব খারাপ আছেন। একজন বললেন, এমনই অবস্থা যে কেউ গলায় দড়ি দিতেই পারেন, বিশেষ করে বেচার মাল আসা বন্ধ হয়ে গিয়েছে বলেই এই হাল। এরপরে কি হবে কেউই বুঝতে পারছেন না। ওয়েলি এদের সবাইকে ধন্যবাদ জানালেন। এরপরে ডাকলেন মেরির পাড়া প্রতিবেশীদের। আপনারা কি মেরির ব্যাপার স্যাপারে কিছু জানেন? হ্যাঁ, প্রতিবেশী হিসেবে যতটা জানা যায় তা জানি। উনি বেশ ভালোভাবে দোকান চালাতেন। খুবই পরিশ্রমী ছিলেন। টাকা পয়সার ব্যাপারে সাবধানী ছিলেন। খুব একটা না, কারোর কাছে যদি অল্প কিছু পয়সা কম পড়ত উনি তাতেই পুরো জিনিস দিয়ে দিতেন। তার মানে সাধারণ অর্থে যাকে বলে দক্ষ তা ছিলেন না। কোনো লোক যদি দেখাতো তার মোজা ছিঁড়ে গেছে, উনি নতুন মোজা দিয়ে দিতেন, শুধু তাকে কোনো বৃষ্টি ভেজা দিনে আসতে হবে। তার মানে ওনাকে ঠিক সাবধানী ব্যবসায়ী মহিলা বলা চলে না। সাক্ষী নীরব। উইদ বললেন, আমাদের বিশ্বাস এই মহিলা আত্মহত্যা করেছেন, আর এই সাক্ষীদের বয়ান থেকে আমরা বুঝতে পারছি দয়া ও উদারতা ইত্যাদি গুণের জন্য
কোনো চরম দুর্দশায় পড়তে হয় মানুষকে। ম্যাজিস্ট্রেটের মুখে এক চিলতে হাসির রেখা দেখা গেল। এক বৃদ্ধা এলেন সাক্ষীর কাঠগড়ায়। আমাদের বলুন, মৃতা মহিলা আপনাকে কিভাবে এই দোকান পেয়েছিলেন বলে বলেছিলেন? প্রশ্ন করলেন উইট। মহিলা বেশ তড়িবড় করে নিজের নাক ঝাড়লেন। হয়তো সবাইকে তার হাতের লাল রুমালটা দেখানোই তার আসল উদ্দেশ্য ছিল। বলতে গেলে ওকে দোকানটা দেওয়া হয়েছিল। আমি তো জানতাম, সেজন্য উনি দাম দিয়েছেন। সামান্য টাকা দিয়েছিল, তবে মনে হয় কিছুই দেয়নি। ওর বর তো সেনাতে আছে। হ্যাঁ, ওনার কাছে অল্প কিছু টাকা ছিল, সেটাই উনি দাম হিসেবে দিয়েছিলেন। তাই তো বলেছিল। সেটা কত টাকা ছিল আদালতকে বলুন। এই 18 বা 19 পাউন্ড হবে। ওর থেকে বেশি টাকা ওর কাছে কখনোই ছিল না। কিন্তু সেটুকু টাকা ছিল, আর সেটা দিয়ে উনি দোকানে লাগিয়েছিলেন, তাই তো? ও চেয়েছিল থাকার ঘরটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, বাচ্চাদের জন্য। ও ছিল ওরকমই, এই কারণেই সব টাকা খরচ করে ফেলতে পারত। আর ওনাকে যদি ভাড়া না বা মালের দাম দিতে পারার জন্য চলে যেতে হতো, তাহলে এই 18 বা 19 পাউন্ড যা ওনার ছিল তাও যেত। সে তো যেতই। ওটুকু হিসেব তো তুমি নিজেই করে নিতে পারো বাছা। সেরকম হলে উনি কি করতেন? কি আবার করত? কিছুই করত না। বৃদ্ধা হাতে রুমালটা এমনভাবে ধরেছিলেন যেন যে কোনো মুহূর্তে ওনার হাঁচি আসবে। এবার রুমাল ভাঁজ করে নিলেন। শুনানি চলতে থাকলো মন্থর গতিতে। অনেক খুঁটিনাটি কথা উঠে এলো, কিন্তু নতুন তথ্য পাওয়া গেল না কিছুই। যখন প্রশ্ন করা হলো দোকানের অবস্থা পড়ে গেল কেন, সব দোকানদার এক বাক্যে জানালেন এর কারণ বাজারে জিনিসের দাম পড়ে গেছে। সেটা যে কেন হয়েছে তা কেউই বলতে পারে না। কোনো এক বছরে অন্য বছরের থেকে বেশি বৃষ্টি হলে সেটাও কি কেউ বলতে পারে? যোগান থেমে গিয়ে সর্বনাশ তো হয়েছেই। তবে এর কারণ বোধহয় বাজারে আর সস্তায় কেনার মতো মাল ছিল না। ম্যাকিজ সাহেব নতুন মাল আনার জন্য সব রকম চেষ্টা করেছেন। উনি সবাইকে বলেছিলেন দোকানে কর্মচারী রাখতে আর বেশি বেশি প্রচার করতে, যাতে মাল তাড়াতাড়ি কাটে। কিন্তু পারেননি। ওনাকে যারা মাল দিত তারা ফেল করেছে বলেই পারেননি। অবশেষে রিগার আবার উঠে দাঁড়ালেন। এবার রিগার খুব মেপে কথা বলছেন। শুধু আত্মহত্যার তত্ত্ব পুষ্টি লাভ করে এমন বিষয়ে উনি কথা বলবেন। রিগার বলতে শুরু করলেন, মেরি সয়ারের কোনো খুনির দরকার ছিল না। যারা জানেন উনি কিভাবে বেঁচেছিলেন, ওনার মৃত্যু তাদের কাছে এমন কোনো ধাঁধা নয় যার সমাধান করা যায় না। যারা এরকমভাবে বাঁচার লড়াই দেখেছেন, একজন পরিশ্রমী কিন্তু দরিদ্র দোকানির বাঁচার লড়াই, একথা সহজেই মানবেন যে এরকমভাবে চলতে চলতে একটা সময় আসে যখন তিনি নিজেকে বলেন, ঢের হয়েছে, আর নয়। আর এরকম জীবনে ইতি টানতে খুব একটা বেশি মানসিক দৃঢ়তার দরকার হয় না। চারদিকে দেনা, কোথাও কোনো আশার আলো নেই, বাঁচার আর কোনো কারণই খুঁজে পাননি তিনি। শুধু উনি যেখানে থাকতেন, মানে ওনার আস্তানা, সেটা একবার দেখলেই আপনারা আমার কথা উপলব্ধি করতে পারবেন। আমি বাড়ি বললাম না, আসলে বলতে পারলাম না। আপনারাও একবার দেখলে ওটাকে বাড়ি বলতে পারবেন না। একবারও ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখুন। না, শুধু দেখবেন না, ওদের হাতে তুলে ওদের ওজনটা দেখুন। একবার ভাবুন আপনি নিজে ওরকম পরিস্থিতিতে সারা জীবন কাটাচ্ছেন, আর এটাও জেনে রাখুন জীবনে একটি দিনও কাজের থেকে মানুষটা ছুটি পাননি। আর ওই ভাঙাচোরা বাসাতেও ওর দরজায় এসে দাঁড়িয়েছে মহাজনেরা, পাওনা আদায় করতে। মেরি স্যারকে খুন করার জন্য ম্যাকিদের কোনো দরকারই পড়েনি। উনি নিজে নিজের জীবন শেষ করে দিয়েছেন। যদি বলা হতো মেরি তো সবসময় বাঁচতে খুব ভালোবাসতেন, তাহলে সে যুক্তি খণ্ডন করতে বলা হতো যে ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা আর ব্যক্তি জীবনে ম্যাকিতের কাছ থেকে সাহায্য না পাওয়ার হতাশা হয়তো তার এই জীবনের প্রতি ভালোবাসা নষ্ট করে দিয়েছিল। ছোটখাটো ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত বড় বড় আইনের খবর রাখেন না। বিপদে পড়লে তারা সব দোষ চাপিয়ে দেন বড় মাপের লোকেদের ওপর। তাদের কোনো ধারণাই নেই যে এই বড় মাপের মানুষেরা আগে থেকে নির্ধারিত অর্থনৈতিক কিছু প্রক্রিয়ার কাছে একেবারেই অসহায়। সেই সব প্রক্রিয়া সব পরিষ্কার বোঝাও যায় না। এটা মানতে হবে একটা সংকট তৈরি হয়েছে, আর যারা দুর্বল তারা তলিয়ে গিয়েছে। যখন রিগার এমন একটা জায়গায় এসে গিয়েছেন যে আর কি বলবেন ভেবে পাচ্ছেন না, তাকে থামালেন ওয়েলি। ওয়েলি চাইছিলেন 1 ঘন্টা আগে তিনি যে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্ন আবার করতে। সেই প্রশ্নের উত্তরে ম্যাকিত প্রায় বলে ফেলেছিলেন তার অ্যালিবাইয়ের কথা।
শহরে গুজব যে দোকানে কোথা থেকে মাল আসে তা এক রহস্য। ম্যাকিট বলেছেন, তিনি যতদূর জানেন কোনো এক সিপিবি অর্থাৎ সেন্ট্রাল পারচেজিং বোর্ড থেকে মাল আসে। ম্যাকিট এই সিপিবি সম্বন্ধে আদালতকে কিছু জানাবেন কি? ম্যাকিতের সাথে কথা বলে নিয়ে রিগা জানালেন এ ব্যাপারে ম্যাকিট আদালতকে কিছু বলবেন না। আর যাই হোক, সিপিবি আইনসঙ্গতভাবে গঠিত এক কোম্পানি। সরকারের খাতায় তার নিবন্ধীকরণ করা আছে। তার বোর্ডে রয়েছেন এক সম্ভ্রান্ত ব্যক্তি ও 2 সম্মানিত আইনজীবী। এ কথা ঠিক, বিগত কয়েক সপ্তাহ তারা মিস্টার ম্যাকিতকে যে কথা দিয়েছিলেন সে কথা রাখেননি। কিন্তু সেটা মিস্টার ম্যাকিত ও সেই কোম্পানির ব্যাপার। এই মামলার সাথে তার কোনো যোগ নেই। সিপিবির কথা উল্লেখ শুধু এই কারণেই করা হয়েছে যাতে আদালতে উপস্থিত কেউ কথা ভেবে না নেন মেরি সয়ারের আত্মহত্যার জন্য ম্যাকিত কোনোভাবে দায়ী। উইট তো বলেইছেন দোকানের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তবে তাদের এই অবস্থার জন্য ম্যাকিতকে কোনোভাবে দায়ী করা চলে না। এর দায় সিপিবির, যারা মাল দিতে পারেনি। অন্য সাক্ষীদের ডাকা হলো। তারা জানালেন দোকানে তেমন চাপ থাকলে ম্যাকিত নিজে তার কোট খুলে রেখে দোকানের কাজে হাত লাগিয়েছেন। ম্যাকিতের নিজেরও এ ব্যাপারে কিছু বলার ছিল। তিনি বললেন, এ কথা এখানে আগেই বলা হয়েছে, মিসেস সয়ারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কাজে আত্মহত্যা করা তার পক্ষে অসম্ভব ছিল না। আমি এর সাথে যোগ করতে চাই যে আমরা এই দোকানে আমাদের সাধ্যের শেষ সীমা পর্যন্ত পরিশ্রম করি। আমরা মানুষকে সেবা করতে চাই। আর তাই আমরা নিজেদের কর্মক্ষমতার ওপর এমন দাবি রাখি যা শুধু সবথেকে শক্তপোক্ত মানুষই বেশি দিন সহ্য করতে পারবে। আমাদের লাভ এতই কম যে আমাদের অত্যন্ত বুঝে চলতে হয়। হয়তো আমরা গরিব ক্রেতাদের বাজারে সবথেকে ভালো মাল সুলভে দেবার ব্যাপারে বড্ড বেশি আগ্রহী। বিগত কয়েকদিনে মনে হচ্ছে সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে। আমি নিজেকে প্রশ্ন করেছি যে এভাবে আমরা আর কতদিন চালাতে পারব। হয়তো আমাদের আবার দাম বাড়াতে হবে। বিশ্বাস করুন, আমার এই কর্মচারীর মৃত্যু আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব ঠান্ডা চোখে দেখলেন সাংবাদিকরা সব নোট নিতে ব্যস্ত। আবার ম্যাকিতকে জিজ্ঞেস করলেন যে তিনি তার অ্যালিবাই প্রকাশ করবেন কি না। ম্যাকিত জানালেন তিনি তা করবেন না। সব তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য তিনি নিজের ঘরে চলে গেলেন। ঠিক 10 মিনিট পরে তিনি ফিরে এসে জানালেন তার রায়। ম্যাকিতের বিরুদ্ধে মেরি সয়ারকে খুনের অভিযোগের মান্যতা নিয়ে খুনের মামলা শুরু করা হোক। সন্ধ্যাবেলার কাগজ জুড়ে শুধু এই মামলার খবর। বড় বড় করে হেডলাইন লেখা হলো, মেরি সয়ারের হত্যা রহস্যের জাল কাটছে। আর হত্যার সময় ধনী বণিক কোথায় ছিলেন? পরের সপ্তাহে ম্যাকিত অ্যারনের খবর পেলেন। 2 দিন পরে ফ্যানি ক্রাইসলার জেলে এসেছিলেন। তিনি জানালেন অ্যারন আর কমার্শিয়াল ব্যাংক ইদানিংকালে সিপিবির সাথে যোগাযোগ অনেক কমিয়ে দিয়েছেন। অ্যারন একবার মাত্র সিপিবিতে এসেছিলেন। বিড়বিড় করে কিছু বলেছেন, অমুকের খুনের সাথে মালের যোগান বন্ধ হয়ে যাওয়া যোগ আছে। গোছের কিছু রাইডলেনের সন্দেহজনক লোকজন দেখা যাচ্ছে। মনে হয় কোনো গোয়েন্দা সংস্থার লোক। তারা সিপিবির গুদাম সম্বন্ধে খোঁজ নিচ্ছে। আগের দিন জ্যাক সোপার ফ্যানিকে ব্যাংকে ডেকেছিলেন এবং অ্যারনের কাছে শেষ যা মাল গিয়েছে তার সব চালান দেখতে চেয়েছেন। শুনে খুবই মনমরা হয়ে পড়লেন ম্যাকিট। কিছুক্ষণ ভেবে ফ্যানিকে বললেন নতুন কাগজপত্র বানাতে। সেখানে দেখানো থাকবে অনেক মাল বেলজিয়াম থেকে এসেছে। যাবার সময় ফ্যানি বলে গেলেন, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার এই মামলা যদি আর বেশি দিন চলে আমরা সবাই শেষ হয়ে যাব। ব্যক্তিগত কোনো ব্যাপারে কথা হলো না। অক্টোবরের শেষ সপ্তাহ। পিচাম আর ম্যাকিতের ব্যাপারটা এখন ফয়সালার দিকে এগোচ্ছে। লাভলি অ্যানা, সেইলর বয় আর অপটিমিস্ট সারাই হয়ে রংচং হয়ে যাত্রার জন্য তৈরি। অপটিমিস্ট হয়তো ভাবছে তার শেষের দিন এসে গিয়েছে। পিচাম কল্পনা করছেন তার কন্যা বিয়ের সাজে চার্চের অল্টারের দিকে হেঁটে চলেছেন, পাশে কক্স। ম্যাকিত পলিকে নিয়ে অন্যরকম কল্পনায় মশগুল। দোকানেরা সব আশা ছেড়ে দিয়েছে। বুদ্ধি আর অভিজ্ঞতায় বেড়েছে অবশ্যই। কক্স আর ডায়েরির অনেক পাতা বিচিত্র নকশা দিয়ে ভরে ফেলবেন না। মেরি সয়ারের মামলা নিয়ে কোর্টে বৃথাই পাতার পর পাতার নথি তৈরি হয়েছে। আর বেশি কিছু লেখা হবে না। আর প্রাক্তন সেনা ফিউকুম্বির জীবনের মেয়াদ আর ঠিক 65 দিন।